বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ। প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণ ও অভিজ্ঞদের মুখে শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। আজ আলোচনা করব বরিশাল সংসদীয় আসন 1, 2, 3, 4, 5 ও 6 নিয়ে। দর্শক, এই মুহূর্তে বরিশাল 1 থেকে 6 আসনে রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীদের কথা শুনে আসব। 11 দলীয় ঐক্যজোটের বিজয় একটা রমরমা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই কারণে যারা হতাশ, যারা মনে করতেছে জনগণের রায় আমাদের পক্ষে আসবে না, তারা তো বিভিন্নভাবে ষড়যন্ত্র করবেই। সেক্ষেত্রে প্রশাসন প্লাস আমরা জনগণকে সাথে নিয়ে আশা করি জনগণ সমস্ত ষড়যন্ত্রকে প্রতিহত করে জনগণের রায় তারা প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। ভোটারদের প্রত্যাশা আসলে পরিবর্তন। যেমন কমন কিছু কথা বলে, ভাই ভোটের আগে তো আসছেন, ভোটের পরে আমাদেরকে চিনবেন তো, এরপরে আসবেন তো, এই যে কথাগুলো বলতেছেন এই ওয়াদাগুলো রাখবেন তো, এই যে রাস্তাটার কথা বললেন করে দেবেন, এটা করবেন তো। তো প্রত্যাশা হচ্ছে আসলে জনপ্রতিনিধিরা যেন তাদের ওয়াদা পালন করে। এটা একটা কমন জায়গা আর কি, যেটা দেখলাম। এবং তারা সবাই মনে করে জনপ্রতিনিধিরা গত 54 বছর ধরে তাদের সাথে আসলে প্রতারণা করেছে। তারা রাজনৈতিক টাউট বাটপার মনে করে আমাদেরকে, কারণ মনে করে যে ভাই এরকম কথা তো এর আগেও বহুজন দিয়ে গেছে, এরকম আপনাদের মতো সুন্দর সুন্দর কথা এর আগেও অনেকে বলেছে, কিন্তু আমার পাকা রাস্তা তো হয় নাই, আমার বাড়িতে টিউবওয়েল তো আসে নাই। তো সেই প্রত্যাশার জায়গাটা হচ্ছে সিম্পলি গত 1 বছর আমরা এলাকার জন্য যে কাজগুলো করেছি সেটাই হচ্ছে আমাদের আমলনামার খতিয়ান। যে আমরা এখানে কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প এনেছি। মিরগঞ্জের সেতু ইতিমধ্যে উদ্বোধন হয়ে গেছে। 100 কোটি টাকার শুধু রাস্তাঘাট বাবুগঞ্জ এবং মুলাদিতে পাকা করার জন্য সরকার তহবিল দিয়েছে। 150-র উপরে মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশানঘাটে উন্নয়নের জন্য তহবিল দেওয়া হয়েছে। এর বাইরেও আমরা 2-3টা সেতু নিয়ে অ্যাক্টিভলি কাজ করছি। নদী ভাঙা, নদী শাসন করবার জন্য আপনার প্রায় 2100 কোটি টাকার স্থায়ী প্রকল্প নিয়ে কাজ করছি। তারপর অস্থায়ী বাঁধ ফেলে নদী ভাঙা রোধ করবার জন্য আমরা কয়েকশো কোটি টাকার কাজ ইতিমধ্যে করেছি। যারা মনে করে ষড়যন্ত্র চক্রান্ত করবে ভোট নিয়ে, ভোটের ব্যাপারে বা জনগণ সব ঐক্যবদ্ধ। কারণ গণতন্ত্র না থাকলে কি হয় এটা আমরা জানা আছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ঠিক থাকে না, দেশের মানুষের ন্যায় বিচার, আইনের শাসন এবং পুরো কাঠামোই তাদের সঠিক থাকে না। যার জন্য গণতন্ত্র খুব দরকার এবং গণতন্ত্রের ব্যাপারে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ। আমরা মনে করি নির্বাচনটিকে যদি পেশি শক্তির প্রভাবমুক্ত রাখা যায়, টাকা ছড়ানোর জায়গাটি যদি বন্ধ করা যায়, তাহলে এই হিসাবটি পুরোটি পাল্টে যাবে এবং নতুন ধরনের পরিবর্তন আমাদের ভোটের হিসাবে আসবে। আমরা মনে করি ভোটের হিসাবে যদি তরুণ ভোট ধরা হয়, নারী ভোট ধরা হয়, যারা জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছে তাদেরকে ধরা হয়, দেখুন যদি এই হিসাবেই সঠিক হবে তাহলে তো জুলাই অভ্যুত্থান বিএনপির নেতৃত্বে হওয়ার কথা ছিল বা অন্য অনেক বড় দলের নেতৃত্বে হওয়ার কথা ছিল। জুলাই অভ্যুত্থান কিন্তু কোনো নির্দিষ্ট দলের নেতৃত্বে হয়নি। জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, আমরা মনে করি সেটার প্রতিফলন ভোটে হবে, যদি ভোট স্বচ্ছ হয়, পেশি শক্তির প্রভাবমুক্ত হয়, অর্থের প্রভাবমুক্ত হয়। এটা প্রশাসনের দায়িত্ব যে প্রত্যেকটা কেন্দ্রে যেন নির্বিঘ্নে প্রত্যেকটা ভোটার যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এটা প্রশাসনকে বলবো তারা চিহ্নিত করে কোন কোন ভোট কেন্দ্রগুলি ঝুঁকিপূর্ণ, এই ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলিকে নির্বাচিত করে নির্ধারণ করে চিহ্নিত করে তারা যেন ব্যবস্থা গ্রহণ করে। স্বৈরাচার সরকার আমলে অনেক অবৈধ অস্ত্র বাংলাদেশ ছিল, সেগুলো উদ্ধার হয় নাই। উদ্ধারের জন্য বলছি এবং সমস্ত ভোট সেন্টারে বাউন্ডারি ওয়াল রাখার জন্য বলছি এবং জনগণকে নির্ভয়ে ভোট সেন্টারে আসার জন্য উৎসবমুখর পরিবেশের জন্য তাকে বলছি এবং ভোটের বাক্সটাকে যেন কোনো রকম হয়, সুষ্ঠু ইলেকশন হয়, জনগণ ভোট দিতে পারে, মানুষ যেন ভোট দিয়ে এবং ভোট গণনা পর্যন্ত কোনো রকম অপ্রীতিকর না ঘটে। রোড টু পার্লামেন্টে এই পর্যায়ে যুক্ত রয়েছেন বরিশাল 1 আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম খান। আপনাকে স্বাগত জানাচ্ছি রোড টু পার্লামেন্টে। একটু শুরুতেই জানতে চাই প্রচারণা কেমন চলছে, সংক্ষেপে একটু বলবেন। আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? জি আলহামদুলিল্লাহ, আপনার মাধ্যমে প্রচারণা খুবই সুন্দর। জি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে প্রচারণা কেমন চলছে। জি, আমাদের প্রচারণা ভালোই চলছে, গ্রুপ ভিত্তিক আমাদের প্রচার চলছে। তারপরে আমাদের মা বোনেরা তারাও প্রচার করছেন আর কি, ভালোই করছেন।
কোনো ধরনের বাধার সম্মুখীন তো হচ্ছেন না, কিংবা কোনো ধরনের রাজনৈতিক সহিংসতা এই ধরনের কোনো কিছু কি হচ্ছে? জি, হচ্ছে। হচ্ছে? গতকালকে হ্যাঁ। জি, গতকালকে প্রতিহার আমার পাশের গ্রামে একজন লোক, ওনার নাম হলো কিবরিয়া। উনি বিএনপি করেন। উনি আমার মহিলাদেরকে গাড়ি ঠেকাই দিয়েছেন। আমার পরিচয় দেওয়ার পরেও উনি অনেক উচ্চবাচ্য অকথ্য কথায় গালাগালি করেছেন। ওনার সঙ্গে 7-8 জন 10 জন লোক সবসময় থাকে। হালে সে বিএনপির নেতা পরিচয় দেয়, এবং সেই কাজটা গতকাল কি করেছে। আমি গতকাল বিপ্লবগ্রাম আমার বাজারে নির্বাচনী এলাকায় নির্বাচনী অফিস উদ্বোধনের সময় 50-60 জন লোক ছিল। তার কানে কথাটা পৌঁছে আমি সেজন্য তাকে একটু প্রাথমিকভাবে যা বলার দরকার বলেছি। আমি বলেছি যে সকলেরই গণতান্ত্রিক দেশে ভোট চাওয়ার অধিকার আছে। আপনারা ভয় দেখান কেন? আপনাদের পক্ষে সাহস থাকে তাহলে আপনারা আপনাদের মেয়েদেরকে নামায় দেন। জি, আপনারা ভয় পাচ্ছেন নিশ্চয়ই কেন? সবারই ভোট চাওয়ার অধিকার রয়েছে। আপনি যে বিষয়টি নিয়ে জি। অভিযোগ করেছেন, সেই বিষয়টি নিয়ে আপনি সংশ্লিষ্ট সুনির্দিষ্ট জায়গায় আপনি অভিযোগ করেছেন কিনা? জি, করেছি। করেছেন। কোন রকম মানে প্রশাসন কোন রকম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে, কিছু বলেছে? জি, আশ্বাস দিয়েছে। আশ্বাস দিয়েছে। আচ্ছা, আপনার একদম নিকটতম প্রতিদ্বন্দ্বীর কথা একটু জানতে চাই। আসলে প্রতিদ্বন্দ্বিতা কেমন হতে পারে নির্বাচনে, আপনার কি মনে হচ্ছে? আমার প্রতিদ্বন্দ্বী তো দুইজনই বলা চলে, ফুটবল মার্কা আর এই ধানের শীষ মার্কা। স্বপন ভাই, সোভান ইঞ্জিনিয়ার ভাই, সবাই তাদের নিজ নিজ বলায় তারা যোগাযোগ করছেন, মানুষের সাথে মত বিনিময় করছেন, ভোট চাচ্ছেন, ক্যাম্পেইন করছেন। আমি মনে করি যদি সুষ্ঠু ভোট হয় আর প্রশাসন সজাগ থাকেন, সেনাবাহিনী সজাগ থাকেন, যে ম্যাজিস্ট্রেট কথা আপনি বললেন একটু আগে শুনলাম, তারা যদি আমাদের ক্যাম্পের মধ্যে থাকে, জনগণ যদি সুষ্ঠু ভোট দিতে পারে, তাহলে আমি মানে মনোনীত হওয়ার জন্য 100% আমি আশাবাদী। আপনি বলছেন সুষ্ঠু ভোট হলে আপনি নির্বাচিত হবেন। একটি বিষয় একটু জানতে চাই, মানে আপনাদের ভোট ব্যাংকের কথা যদি বলি, মানে জামায়াতে ইসলামীর, তাহলে তো অতীতে এতটা ছিল না। এবারে আসলে জামায়াতে ইসলামী এত ভোট কেন পাবে, আপনি কেন মনে করছেন? পরিবর্তনটা আসলে কোথায় হয়েছে, কি মনে হয় আপনার? আসলে স্বাধীনতার 54 বছর পরেও যত সরকার পাবলিককে, দেশের জনগণকে ওয়াদা দিয়া যেভাবে জনগণের হক আদায় করার জন্য বলেছেন, তারা সম্পূর্ণভাবে করতে পেরেছেন এটা প্রমাণ হয়নি। কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি থেকে গিয়ে ভালো কাজ করেছেন, তবে সেটা নিজের দলীয় লোকেরাই বেশি লাভবান হয়েছে। আসলে আমাদের আমিরে জামাত তিনি বলেছেন, আমরা জনগণের শাসক হব না, সেবক হব। এবং তার সুন্দর কথা, যুক্তিপূর্ণ কথা, এবং 24শে জুলাইয়ের পরে আমাদের যে প্রচারণা, আমাদের যে ওয়াদা এবং জনগণের পাশে থাকার যে ভূমিকা, আমরা মন্দির ভাড়া দিয়েছি, আমরা মানুষকে খেতে দিয়েছি, আমরা অনেক ভালো কাজ করেছি সমাজে, যেখানে মানে গরিবদেরকে সাহায্য করেছি। করোনার সময় আমরা আমাদের পকেট টাকা উজের করে মানুষকে আমরা সাহায্য করেছি। এই কারণে মানুষ আমাদের ভোট দিবে, এই কারণে আমাদের পক্ষে জোয়ার এসেছে, ঢেউ এসেছে। একটু নারী ভোটারদের প্রসঙ্গে আসতে চাই। নারী ভোটাররাও আপনাদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, শুরুতেই যে প্রসঙ্গটি এলো, তো একটু জানতে চাই যে নারী ভোটার যারা রয়েছেন, কিংবা আপনাদের যারা নারী নেতৃত্বে রয়েছেন, একদম আপনাদের পক্ষ থেকে তো বলা হয়েছে তো নেতৃত্বের শীর্ষ পর্যায়ে নারীরা যেতে পারবেন না, কিন্তু যারা কাজ করছেন তারা আসলে জামায়াতে ইসলামীতে কিভাবে কাজ করবেন, কিংবা জয়ী হলে আসলে তাদের ভূমিকাটা কিভাবে মানে অ্যাপ্লিকেবল হবে? এটা তো স্পষ্ট পরিষ্কার করার কথা। নারীরা নেতৃত্ব দিতে পারবে, তবে তারা কোনো একজন নেতার আন্ডারে নেতৃত্ব দেবেন। যেমন ব্যাংকের ম্যানেজার থাকেন, তার আন্ডারে যারা থাকেন ওইভাবে থাকবেন। নারীরা আমাদের আমাদের নারী ক্যান্ডিডেট যারা থাকবেন, আমাদের নারী যারা ভোট দিবেন, তাদের দেশের যে অধিকার, কোরআন সুন্নাহর মতো যে অধিকার স্বাধিকার, তারা অনেক বেশি ভোগ করবেন। তারা চাকরি করতে পারবেন, তারা স্কুলে শিক্ষকতা করতে পারবেন, তাদের কুটির শিল্প দিয়ে যদি আমরা তাদেরকে সাহায্য করি, তারা ঘরে বসে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবেন। এবং দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে
যারা সুশিক্ষিতা মহিলা অনার্স মাস্টার্স পাস করেছেন, ভালো রেজাল্ট আছে, তাদেরকে জি, আমি আমরা বুঝতে পেরেছি। চাকরির একটা ক্ষেত্রে একটা বিষয় একটু সংক্ষেপে আমরা বলবেন যে অনেকটাই দলীয় তাদেরকে প্রধান কেন ছাড় হতে দেবো পারেন না আমরা। নারীরা? মানে এটা কি শরিয়া আইনের কারণে? মানে কি মনে হয়, মানে আপনারা কেন মনে করেন যে নারীরা প্রধান হতে পারবে না? নারীরা প্রধান হয়েছে তো কোনো কোনো দেশে, পাকিস্তানে ছিল, অন্য দেশে ছিল, এবং তারা কিভাবে তাদের পদস্খলন ঘটেছে তা আমরা জানি। এখন নারীরা দেখুন, এই দেশে যারা প্রেসিডেন্ট ছিলেন অতীতে, যদি পাকিস্তানের কথা বলি, তাহলে তাদের উপদেষ্টা ছিল অল্প কয়েকজন। একজন নারীর তুলনায় একজন মেয়ের বেরেন একেবারে কম তা বলবো না, মেধাবী মেয়েরও আছে, তবে একজন নারীর ক্ষেত্রে উপদেষ্টা লাগে অনেক। আমরা দেখেছি বিগত সময়ে আমাদের নারী নেতৃত্বে যারা অন্য রাষ্ট্র সফর করেছেন, তাদের সঙ্গে 60, 65, 70, 80 জন পর্যন্ত গিয়েছে, এবং পুরুষ যদি মেধাবী হয় তাদের সাথে অত উপদেষ্টার প্রয়োজন হয় না, এবং একেবারে এরোপ্লেন ভরেও যাওয়ার প্রয়োজন হয় না। পুরুষরা ভালো মেধাবী হয়, নারীরাও হয়, কিন্তু তুলনামূলক আপনি দেখেন মেধাবীদের সংখ্যা পুরুষরা বেশি। আচ্ছা, জি, আপনার যুক্তি আসলে শুনলাম, আপনি আসলে যে যুক্তিতে বললেন সেই যুক্তিটি শুনলাম আমরা। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য রোড টু পার্লামেন্টে। স্বাগত মধুমতি ম্যাক রোড টু পার্লামেন্টে। দর্শক, এবার জেনে নেব নির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের ভাবনা এবং প্রত্যাশার কথা। নির্বাচনে ভালো প্রার্থী চাই, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ুক, তারপর সত্যি কথা বলুক, যারা দুর্নীতি করবে না, এই প্রার্থীগুলোর দরকার। যারা দেশের জন্য কাজ করবে তারাই যাতে আমাদের এই ক্ষমতায় আসে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সরকার যাতে এই 12 তারিখ যে নির্বাচনটা হবে এই নির্বাচনটা যাতে সুষ্ঠু করে। আমরা চাই সুষ্ঠু নির্বাচন। আমাদের যে এমপি আসবেন, যে মেয়র আসবেন, যেই ক্ষমতায় আসুক, আমি তাদের কাছে একটা অনুরোধ করব যে নারীদেরকে নিয়ে একটু ভাবুন। নারীদের ভোটের সংখ্যা অনেক বেশি এবং পেশাজীবী নারী যারা আছে তাদের কর্মসংস্থানটা সুন্দর করে সুন্দর পরিবেশ সৃষ্টি করুন। এমন একজন প্রতিনিধি নারীদের মানে নিরাপত্তা দিবে, ভালো বাচ্চাদের সুরক্ষা দিবে, ভালো শিক্ষা ব্যবস্থা হবে। জনপ্রতিনিধিত্ব এমন হতে হবে যে নারীদের উন্নতির ব্যাপারে ভাববে। আমরা চাই যাতে এবার পথঘাটে শান্তিতে নিরাপদে চলাফেরা করতে পারি, বাচ্চাদের লেখাপড়ার পরিবেশটা যাতে ভালো থাকে, সার্বিক দেশের পরিস্থিতি যাতে ভালো থাকে। স্বাগত আরও একবার, দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। দর্শক, নির্বাচন এলেই জমে ওঠে চায়ের আড্ডা, নানা বিষয়ে যুক্তিতর্ক। সেই সব নিয়ে আমাদের এবারের সেগমেন্ট ভোটের আড্ডা। ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে বরিশাল থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ মাহমুদ, আপনি নিশ্চয়ই আপনার আশেপাশে অনেকেই রয়েছেন যারা নির্বাচন ঘিরে তাদের ভাবনার কথা বলবেন। আপনার মাধ্যমে জানতে চাই তারা আসলে কি বলছেন, কি জানাচ্ছেন। থ্যাঙ্কস ফর কানেক্টিং ফ্রম বরিশাল। এখানে আমরা দেখেছি যে ভোটের সময় যতটা ঘটে আসছে ততটাই কিন্তু ভোটার প্রচারণা যেমন বাড়ছে, তেমনি কিন্তু এখানকার সাধারণ ভোটার যারা রয়েছে তারা কিন্তু সচেতনতাও তাদের বাড়ছে। কেননা তারা বলছেন যে বিগত বছরগুলোর মতো না, এবার তারা বুঝে শুনে তারপর তারা মূল্যবান ভোটটি প্রদান করবেন। এবং এখানে যারা রয়েছে তারা প্রত্যেকেই তরুণ, এবং তরুণরা কিন্তু এবার বেশি সচেতন। আমি তাদের কাছ থেকেই জানতে চাইবো যে আসলে এবার প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিবেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আসলে বরিশাল যে ততটা নামে উন্নত, আসলে আমরা যদি বরিশালে বিলং করেন তাহলে দেখবেন যে বরিশাল আসলে উন্নয়নের কোনো ছোঁয়া নাই। বিগত সময়গুলোতে আপনি এটা 17 বছর না 20 বছর 25 বছরও দেখবেন যে বরিশালের আহামরি কোনো পরিবর্তন হয় নাই। এখন আমরা তো পরিবর্তনটা আশা করি সংসদ সদস্যদের মাধ্যমে, এবং তারা হচ্ছে গিয়ে রাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিনিধি, জনপ্রতিনিধি আমরা যেটাকে বলি। তারাই একটা জিনিসকে উত্থাপন করে এটা জনগণের চাহিদা মেটাতে সক্ষম আমরা মনে করি। কিন্তু বিগত দিনেও জনগণকে তারা সেই প্রতিশ্রুতি সবসময় দিয়ে আসছে, এবং জনগণও সেই মেন্ডেট এবং প্রতিশ্রুতির আলোকেই সবসময় প্রতিনিধি নির্বাচন করত। যদিও সেই নির্বাচনগুলো সাজানো ছিল, বাট তার আগেও তো নির্বাচন হয়েছে, কিন্তু কখনোই সাজানো হোক বা যাই হোক না কেন সেটা পরে আলাপ। বাট দেখা যাচ্ছে যে এই যে জনগণকে প্রতিশ্রুতি দেওয়া, বরিশালের উন্নয়ন করবে বা একটা মহানগরকে ঢেলে সাজানো বা মহানগর ছাড়াও তার জেলাটাকে সুন্দর করে সাজানো, কোনো নির্বাচনী প্রতিনিধি তেমনটা বিগত দিনে করছে বলে আমার মনে হয় না। সেটা আপনি বরিশালে আর 5টা সিটি 5টা শহরের থেকে তুলনা করে দেখবেন যে বরিশাল সব থেকে পিছানো। আমাদের প্রত্যাশা বরাবরই থাকে, আগেও ছিল এবং এই প্রত্যাশাটা এখনো আছে যে আমরা চাই বরিশালটাকে একটা সুন্দর নগরী। আপনি এটাকে শুধু মুখে মুখে প্রাচ্যের ভেনিস বলেন, কিন্তু আসলে এটা ড্রেনেজ ময়লায় পরিপূর্ণ।
আপনার এই নদীগুলো দেখেন, খালগুলো দেখেন, আপনি বরিশাল শহরের আনাচে কানাচে যত খাল দেখবেন সবই নোংরা নর্দমায় ভরা। আপনি এখানে দেখবেন যে ড্রেনেজ সিস্টেম নাই, এখানে মহানগরের রাস্তা নাই, এখানে আন্তঃজেলার সাথে ভালো সংযোগ নাই। এগুলো তো আসলে জনপ্রতিনিধির কাজ ছিল এবং তারা কিন্তু এই প্রতিশ্রুতি সবসময় জনগণকে দিয়ে আসছে। জনগণ সেই প্রতিশ্রুতির আলোকেই কিন্তু তাদেরকে ভোট প্রদান করছে, কিন্তু আদতে কি হলো? আদতে আসলে এগুলো কখনই বাস্তবায়ন হয় নাই। আমরা নতুন বাংলাদেশে, জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা আশা করছি যে আমাদের প্রত্যাশা যে এখন যারা আসবেন তারা তরুণদের এই চিন্তাটাকে কাজে লাগাবেন, তারা তরুণদের আশাকে ব্যক্ত করবেন। কিন্তু তারা আছে আমার সাথে, আমি আপনার কাছে জানতে চাইবো যে এবারে নির্বাচনে প্রত্যাশার প্রতিশ্রুতি এই যে এর প্রতিফলন ঘটবে কিনা। আসলে আমরা যদি 55 বছরের ইতিহাস ঘাটি, শুধু প্রতিশ্রুতি দেখে গেছি, বাস্তবায়ন কোনো কিছুই হয় নাই। তো আমি আশা ছিলাম এইবার হয়তো প্রত্যেকটা দলই তাদের কাজ দিয়ে মানে কি তারুণ্য নির্ভর একটা সংসদ আমরা দেখতে পাবো, যাদের যে তারুণ্যের হাত ধরে 24 ঘটেছে, যে তারুণ্যের হাত ধরে 71 হয়েছে, 52 হয়েছে, সে তারুণ্যদের আমরা আশা করছিলাম যে সেই তারুণ্যদের মানে অংশগ্রহণটা অনেক বৃদ্ধি পাবে সংসদে, কিন্তু সে আশাটা আসলে কতটুকু প্রতিফলন হয়েছে আমরা জানি না। যদিও এনসিপিতে অনেক তরুণ এসেছে, কিন্তু আমার মনে হয় আরো অনেক বেশি আশা উচিত ছিল। তো আসলে প্রতিশ্রুতি কেউ রক্ষা করে না, এটা হচ্ছে প্রতিশ্রুতি হচ্ছে প্রেমিকার মানে মিথ্যা প্রতিশ্রুতি। আমাদের যে যারা সংসদ সদস্যরা যায়, যাদেরকে আমরা পাঠাই, তারা আসলে মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া আসলে কিছুই দেয় না। কেউ 10 টাকার দরে চাল খাওয়াবে, আবার কেউ ফ্যামিলি কার্ড দেবে। এগুলো আসলে বাস্তবায়ন কতটুকু হবে সেটা সময় বলে দিবে। আমরা আসলে প্রতিশ্রুতি চাই না, আমরা বাস্তবায়ন চাই। এলাকার উন্নয়নের স্বার্থে, বরিশালের উন্নয়নের স্বার্থে কেমন প্রতিনিধি বেছে নেবেন আপনারা, আর প্রত্যাশা প্রতিশ্রুতির প্রতিফলন ঘটবে কি মনে করছেন? আমি একটা বড় একটা গণঅভ্যুত্থানের পরে যে আমাদের যে প্রত্যাশা ছিল যে আগামী যে নির্বাচনটা হবে, এই নির্বাচন সকল মানুষের যে প্রত্যাশা সেটা পূরণ করতে পারবে এমন কোনো প্রতিনিধি আমরা মূলত বেছে নিতে চাই। এবং আপনি জানেন যে নির্বাচন আসলেই যে একটা সমস্যা যেটা আমরা ফেস করি অতীতের অভিজ্ঞতা থেকে, যে কালো টাকা ছড়াছড়ি বা যে অস্ত্রের মহড়া, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আগামী যে নির্বাচনটা হবে, এই নির্বাচনটা যে কতটুকু গ্রহণযোগ্যতা হবে সেটা কিন্তু আমরা এখন বলতে পারতেছি না। কিন্তু আমরা চাই যে একটা অভ্যুত্থানের পরে যেহেতু একটা নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে আমরা দেখেছিলাম যে নারীদের যে অংশগ্রহণ, সেটা কিন্তু এই রাজনৈতিক দলগুলা কিন্তু সেইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। নারীদের অংশগ্রহণ রাজনৈতিক দলগুলোতে যারা দিয়েছে, তো আমরা চাই আগামীর যে নির্বাচন হবে, এখানে এই নির্বাচনে সকল চিন্তার, সকল মতের। আমাদের মাঝে একজন নারী রয়েছেন, নতুন ভোটার মনে হচ্ছে। আপনি কেমন প্রত্যাশা করছেন, কেমন জনপ্রতিনিধি বেছে নেবেন এবারে নির্বাচনে? অবশ্যই যারা বলে সচরাচর আমরা যেটা দেখে এসেছি যে আমি ভোট পেলে আপনাদের এই উন্নয়ন করব শুধুমাত্র প্রতিশ্রুতির উদ্দেশ্যে, এই ধরনের প্রার্থীকে আমরা আসলে বেছে নিতে চাই না। আমরা চাই এমন প্রার্থী আসুক যারা হচ্ছে তরুণ প্রজন্মের, আমি সেটা হচ্ছে বেশি প্রত্যাশা করি, এবং যারা হচ্ছে আসলে জনগণের জন্য কাজ করবে মন থেকে, এবং কোনো ধরনের দলীয়, সে যে দলেরই হোক না কেন, সেই দলের যে নেতিবাচক দিকগুলো আছে সেই নেতিবাচক দিকগুলোকে। যেমনটি শুনছিলেন যে এখানে যারা তরুণ রয়েছেন এবার তারা বেশ সচেতন, ভোটের ক্ষেত্রে মূল্যবান ভোটটি এবার নষ্ট করতে যাচ্ছেন না, যোগ্য প্রার্থী বেছে নিতে তারা প্রস্তুত। এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তরুণ প্রজন্মের কথা শুনছিলাম নির্বাচনকে ঘিরে। দর্শক, এবার মধুমতি ব্যাক রোড টু পার্লামেন্টে এই মুহূর্তে যুক্ত হয়েছেন বরিশাল 4 আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খায়ের। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে। একটু শুরুতেই জানতে চাই, জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন, আপনারা দুটোই ইসলামী দল, আপনাদের মধ্যে কখনো জোটবদ্ধ একটা বিষয় দেখা যায়, আবার কখনো বিভেদ দেখা যায়। আসলে বিভেদটা কেন? জি, আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আসলে আপনি যে প্রশ্নটা করেছেন, আমরা আসলে একটা সিট সমঝোতা অর্থাৎ সিট নেগোজিয়েশন, এরকম কোনো জোট বলতে যেটা বোঝানো হয় ওরকম কিছু ছিল না। তো আমাদের মহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমোনাই স্বাধীনতার পরে এ পর্যন্ত ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়ার যে মানুষের স্বপ্ন, এই স্বপ্ন পূরণের লক্ষ্যে তিনি আহ্বান করছিলেন। অনেক দল আসছিল, তো আসার পরে পরবর্তীতে আমরা যেই কথার উপরে অনবক্স পলিসির আহ্বান করছি যে ইসলামীর আদর্শ দিয়ে আমরা দেশটা সাজাবো, কারণ 54 বছর পর্যন্ত এই ডেমোক্রেসি বা গণতন্ত্রের আদর্শ এই দেশকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছে,
দেশের টাকা বিদেশে পাচার করে বেগমপাড়া তৈরি করছে, দেশে বা ফেন্সিডিল, মদ, গাঁজা, মরফিন, প্যাথোরিন, ইলেকট্রিন সহ ভয়ঙ্কর সব মাদক দিয়ে গোটা যুব সমাজকে ধ্বংস করছে। এই আদর্শটা পরিবর্তন করে আমরা ইসলামী আদর্শ দিয়ে সমাজটা সাজাবো। কিন্তু আমরা দেখলাম পরবর্তীতে আমাদের যে প্রধান শরিক দল জামাতের কথা বললেন, ওনারা বিদেশি প্রতিনিধি খ্রিস্টান মহিলার কাছে ওনারা সাক্ষাৎকারে বলেছেন যে ওনারা শরিয়া আইন বাস্তবায়ন করবেন না, প্রচলিত আইন দিয়ে দেশ চালাবেন। ক্ষমতায় যাওয়ার তো আমাদের যুদ্ধ না, ক্ষমতায় যাওয়ার যদি আমাদের কোনো উদ্দেশ্য থাকতো তাহলে 2001-ই আমরা যেতে পারতাম, ক্ষমতার অংশীদারি হতে পারতাম, অনেকে হয়েছেন। তো যেহেতু এখানে আদর্শ বিপর্যয় ঘটছে, ওনারা শরিয়া মানবেন না, তো শরিয়া না মানলে তো ইসলামই থাকে না। তো সেই শরিয়া মানবেন না কারা, মানে জামায়াতে ইসলামের কথা বলছেন? জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব বললেন না খ্রিস্টান প্রতিনিধির কাছে, নিশ্চয়ই আপনারা তো দেখছেন, জানেন যে আমরা ক্ষমতায় আসলে শরিয়া দিয়ে দেশ পরিচালিত করব না, প্রচলিত আইন দিয়ে দেশ পরিচালিত করব। তা আমাদের যুদ্ধ তো প্রচলিত এই যে 54 বছরে যে আইন দিয়ে দেশটাকে নোংরা করছে, বা বারবার আমার মাতৃভূমিটাকে পৃথিবীর ভিতরে অপমানিত করছে, দেশের টাকা বিদেশে পাচার করছে, পেশি শক্তি, চক্ষুরাঙ্গানি, গুন্ডা পান্ডা উপহার দিছে, আমাদের তো এইটার বিরুদ্ধেই আমাদের যুদ্ধ। তার মানে আপনি বলছেন জামায়াতে ইসলাম আসলে ইসলাম বিরোধী কিংবা পুরোপুরি ইসলাম সম্মত নয়? ওনারা এখন যে কার্যকলাপ গুলো করতেছে তাতে তো প্রমাণিত হয় ওনারা ইসলাম চান না, ওনারা চান ক্ষমতা। ওনারা ইসলাম চান, এটা আমাদের কাছে প্রমাণিত না। এই জন্য আমরা ওনাদের সাথে একসাথে চলা আমাদের জন্য সম্ভব হয়নি। আচ্ছা, আপনাদের বেসিক পার্থক্যটা তাহলে এখানে, মানে আপনারা শরিয়া আইন চান আর তারা হচ্ছে আপনারা কোরআন হাদিসের আলোকে হচ্ছে আপনারা আইন চান, এবং তারা প্রচলিত আইনে দেশ শাসন করতে কিংবা দেশ চালাতে চান, এই তো? রাইট। আচ্ছা, আপনাদের একটু প্রস্তুতির কথা জানি নির্বাচনকে ঘিরে। জি, মানে নির্বাচনকে ঘিরে প্রস্তুতি কি রকম, কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, মানুষের অনেক সাড়া, মানুষ খুব আগ্রহী, কারণ 54 বছরের তো সবই দেখছে মানুষ। সবুজ বাংলা, সোনার বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা সবই দেখা হয়েছে। এখন এটা ইসলামের বাংলা দেখতে চায় মানুষ। তো ইসলামের ক্ষেত্রে যেহেতু মানুষ দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ছিল, এখন জিনিসটা পরিষ্কার হইতেছে যে আসলে কারা ইসলাম চায়, কারা চায় না, এটা কাজে কর্মেও প্রমাণ হইতেছে। কারণ 3 জিনিস নিয়ে হলো ইসলাম এবং ঈমান: ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে কর্মে প্রমাণ করা। জি, মানে মুখে স্বীকার আমরা পাই নাই। জি, আপনারা সাড়া পাচ্ছেন সেটাও বলছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য আমাদের আজকের রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে। দর্শক, মধুমতি ব্যাংকের রোড টু পার্লামেন্টে ছিল আজকের মতো। আগামীকাল দেখা হবে একই সময়ে। ভালো থাকুন।